হ্যালো বন্ধুরা, এখন আমি সিনেমা রিলেটেড দুটো জিনিস নিয়ে খবর নিয়ে কথা বলবো। একটা খবর তো ডেফিনেটলি আপনারা জেনে গেছেন যে এটা আজকে সারাদিন যখন থেকে অ্যানাউন্স হয়েছে, এই ভিডিওটা আমার সোমবার সকালে আসছে, আমি এটা রোববার রাত্রে শ্যুট করছি কারণ আমি মাঝখানে সময়টা পাইনি। বাট সারাদিন ধরে এই আপডেটসের উপর ছিলাম এবং সেখান থেকে যে জিনিসটা দেখতে পাচ্ছি, রবার্ট ডাউনি জুনিয়র মানে আরডিজে, সে আবারও এমসিইউতে ফিরে আসছে এবং কী রূপে? আয়রন ম্যান রূপে না, ডক্টর ডুমের রূপে। মানে আগেরবার ছিল সে সুপার হিরো, এবার সে সুপার ভিলেন। তো এই খবরটা যখন অ্যানাউন্স হয়েছে, যখন তার ফেসটা রিভিল হলো কমিক কনে, তো আপনারা দেখেছেন লিটারেলি লোকে মানে পাগল হয়ে গেছে, উত্তাল হয়ে গেছে মানে রীতিমতো। এবং তারপরে সোশ্যাল মিডিয়া জুড়ে সারাক্ষণই একটাই জিনিস, খালি ওই ফেস রিভিলটা আর আয়রন ম্যানের মতোই সে হাতটা এরকম নিয়ে পোস্ট করে, যেটা সেই পোস্টটা নিয়ে দাঁড়ানো। তো লোকে এবার যে এক্সাইটেড হয়েছে যে আরডিজে আবার ফিরে আসছে, এটা কিন্তু একটা বড় পদক্ষেপ তাদের জন্য। এটা ভালো হতে পারে, এটা খারাপও হতে পারে। ভালো কোন দিকে হবে? এই পদক্ষেপটা, আরডিজে একটা মারাত্মক লেভেলে ফ্যান বেস আছে মার্বেলস ফ্যান্সের মধ্যে, এবং এই আরডিজে মানে তার যে পপুলারিটি, এটা তো সম্পূর্ণ তার আয়রন ম্যানের উপর। আরডিজে এর বাইরে তার যে সিনেমা নিয়ে যে লোকে আলোচনা করে, সেইগুলো কিন্তু হয় না খুব একটা বেশি। সিমিলারলি আপনি অন্যান্য মার্বেলের যে কোনো সুপার হিরো সিনেমা দেখুন না, ক্রিস এমসওয়ার্থ, থরের এত হিসাবে তার এত পপুলারিটি, বা থরের বাইরে তার লোকে কটা লোক তার সিনেমা অত নিয়ে আলোচনা করে। তার থেকেও বড় উদাহরণ ক্রিস ইভান্স, মানে আমাদের ক্যাপ্টেন আমেরিকা। ক্যাপ্টেন আমেরিকা হিসাবে সে যখন আসবে, লোকে পাগল হয়ে যাবে, কিন্তু ক্যাপ্টেন আমেরিকা বাইরে তাকে নিয়ে কটা আলোচনা হয়। এই যে সুপার হিরো ফিরিয়ে আনা হচ্ছে, এবং সেটাকে কাইন্ড অফ বলা যায়, এটা পরিষ্কার ভিজিবল যে এটা পুরোপুরি ফ্যান বেস ক্যাটার করা, এবং সেখান থেকে তারা আয় অর্জন করবে। এটা একটা সময় অবধি ওয়ার্ক করবে, তারপরে কিন্তু ওয়ার্ক করবে না। তখন কিন্তু লাস্টে গিয়ে গল্প বলার ধরন, এগুলোই কিন্তু ম্যাটার করবে। আজকে কমিক কনে অনেকগুলো তারা অ্যানাউন্সমেন্ট করলো, যার মধ্যে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড যেটা রয়েছে, ওটা তো রয়েছে। তার সঙ্গে থান্ডার বোল্টে একটা অ্যানাউন্সমেন্ট হলো, ফ্যান্টাস্টিক ফোরে একটা অ্যানাউন্সমেন্ট হলো, সঙ্গে অ্যাভেঞ্জার্সের দুটো সিনেমা অ্যানাউন্সমেন্ট হলো। সেখানে তারা রুসো ব্রাদার্সদের ফিরিয়ে আনলো, মানে রুসো ব্রাদার্সরা আবার সেই অ্যাভেঞ্জার্স সিনেমাগুলোই করবে। রুসো ব্রাদার্স যখন অ্যাভেঞ্জার্স ফ্যানের মধ্যে ঢুকে যাবে, এই যে কানেকশানটা, তার মধ্যে যে এই যে রবার্ট ডাউনি জুনিয়র আসছে এখানে অ্যাজ ডক্টর ডুম হিসেবে, অ্যাভেঞ্জার্স ডুমসডে যে সিনেমাটা, সেটা পরের বছর মে মাসে আসছে, এবং অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার সেটা তার পরের বছর মে মাসে আসবে। দুটো সিনেমা অ্যানাউন্স হলো। তো বুঝতে পারছেন মানে যখন ডুমসডে আসবে, সেটা কী লেভেলে ইনকাম করবে, কোন লেভেল থেকে তারা মানে বুকিং হবে, এবং কীরকম রেকর্ড ব্রেকিং বুকিং হবে। এটা হতে পারে লোকের একটা ইমোশন আছে আরডিজের উপর, আয়রন ম্যানের ক্যারেক্টারটার উপর। এবার দেখার বিষয় হলো এই ক্যারেক্টারটাকে লোকে কীরমভাবে অ্যাকসেপ্ট করছে, কারণ তাকে একটা জায়গা সেট করে দিয়েছে মার্বেলের সবথেকে পছন্দতম ক্যারেক্টার হিসাবে মানুষের বেছে নিয়েছে। আমারও পছন্দের, কিন্তু আমার কাছে ক্যাপ্টেন আমেরিকা আমার বেশি পছন্দ বরাবরের থেকে। কিন্তু এটা তো বাস্তব যে মার্বেল ফ্যান বেসে সব থেকে বড় সুপার হিরো যদি কারোর ফ্যান হয়ে থাকে, সেটা একমাত্র আয়রন ম্যান, এবং সেটা আরডিজে। এবং তার বড় উদাহরণ এন্ড গেমের তার সেই স্যাক্রিফাইসটা, ওটা কিন্তু মানুষ এখনও অবধি ভোলেনি, এবং লোকে কিন্তু রীতিমতো কাঁদতে কাঁদতে বেরিয়েছিল সিনেমা হল থেকে। এটা কিন্তু আমিও দেখেছিলাম চোখে, এবং এখনও ইউটিউবে ভিডিও আছে, এখনও খুঁজলে সারা বিশ্বের মধ্যে ভিডিওটা পাবেন যে লোকের চোখের জল ফেলতে ফেলতে বেরিয়েছে। তো এই মানুষটিকে এত বড় একটা জায়গায় বসিয়ে, সুপার হিরোর জায়গায় বসিয়ে, তাকে সুপার ভিলেন হিসাবে দেখাটা লোকে কীরমভাবে অ্যাকসেপ্ট করবে, এটা কিন্তু একটা বড় একটা চ্যালেঞ্জের বিষয়। এটা একটা পরীক্ষামূলক কাজ। এবার দেখা যাক ডুমসডেতে তারা কি করে, মানে সুপার ভিলেনকে কি সুপার ভিলেন রাখে, মানে এই ক্যারেক্টারটাকে তারা আজকে অ্যানাউন্স করে দিচ্ছে এই ক্যারেক্টারটা একটু মানে গ্রে শেডেড ক্যারেক্টার। তো গ্রে শেডেড ক্যারেক্টার কখন আসবে, যার মধ্যে ভালো থাকবে খারাপও থাকবে? তাহলে ভালোর দিকটা কি? তাহলে কি এই ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি সুপার ভিলেন হবে না? আর যদি হয়েও থাকে, কোনো একটা সময় গিয়ে কি তার মধ্যে চেঞ্জেস আসবে? এইগুলোর হিন্টস কিন্তু তারা দিয়ে দিচ্ছে, কারণ তারা দুটোরই সম্ভাবনা রাখছে। তারা প্রথম সিনেমাটা দিয়ে দেখতে চায় এর রেসপন্স কীরকম হয়, ডুমসডেতে তাকে লোকে সুপার ভিলেন হিসেবে কীরকমভাবে নিচ্ছে। এবং যদি সেই জিনিসটা হয়ে থাকে, তাহলে কিন্তু তার একটা আলাদা মাইলস্টোন সেট হবে। থ্যানোসের সাথে তার কম্পারিজন আসবে, কে কতটা স্ট্রং, কে কতটা পাওয়ারফুল, কে কতটা ভালো করলো এটা। কিন্তু যদি দেখে এখানে তার মধ্যে একটা মানে খামতি থেকে যাচ্ছে, মানে বা বলা যায় রেসপন্স যদি ভালো না হয়, যেটা হওয়ার চান্স খুব কম, কারণ রুসো ব্রাদার্স যখন এই সিনেমাগুলো ধরবে, আমি যদি রুসো ব্রাদার্সের এমসিউর আগের সিনেমাগুলো ধরি, একটার পর একটা প্রত্যেকটা ভালো ভালো সিনেমা করে গেছে। উইন্টার সোলজার,
তারপরে সিভিল ওয়ার মানে ক্যাপ্টেন আমেরিকার দুটো, তারপরে নিয়ে আসলো কি ইনফিনিটি ওয়ার, তারপরে নিয়ে আসলো এন্ড গেম। প্রত্যেকটা কিন্তু একটা একটা করে ভালো গেছে এবং তাদের জন্য কিন্তু একটা বড় চ্যালেঞ্জ এই সময়টায় এই সিনেমাটাকে সেই মাইলস্টোনে পৌঁছে দেওয়ার, মানে তাদের কিন্তু একটা মানে ভালো হবার মানে ভালো সিনেমা বানানোর লেভেলটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে এবং অডিয়েন্সের কাছে একটা সেট করে দিয়েছে। এন্ড গেমের ছোঁয়াটাকে তারা এই ডুমসডে বা সিক্রেট ওয়ার্স আগে অবশ্যই ডুমসডে দিয়ে তারা ছুতে পারছে নাকি, এটা কিন্তু তাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ। তো মানুষ কীভাবে অ্যাকসেপ্ট করবে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে। আমি যতটা দেখে আমি পাগল হয়ে গেছি, উত্তাল হয়ে গেছি, অ্যাট দ্য সেম টাইম আমার মধ্যে এই জিনিসটাও চিন্তা করছে যে এই ক্যারেক্টারটাকে কি মেনে নেবে মানুষে, কারণ তাকে যেইভাবে আমরা সেট করে এসেছি, তাকে টনি স্টার্ক হ্যাজ এ হার্ট, অলওয়েজ হ্যাজ এ হার্ট, এই যে তার যা আর্টটা ছিল সেটা আজও দেখলে, সেটাকে যখন আমরা রিসেন্ট ডেডপুলে দেখেছি, তো সেখানেও দেখলে কিন্তু মানে লোকের মধ্যে একটা আলাদা ভাবনা চলে আসে বা একটা একটা কোথাও যেন একটা কষ্ট চলে আসে যে এই মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি না। সেই মানুষটাকে সেই আর্টিস্টকেই ফিরিয়ে আনা হচ্ছে, কিন্তু একটা সম্পূর্ণ অন্য রূপে, সম্পূর্ণ অন্য চিন্তাধারা। এটা কিন্তু একটা দেখার মতো বিষয় হবে। এবার দেখা যাক অডিয়েন্স এই সিনেমাটাকে রেসপন্স কেরম দেয়, সিনেমাটা হয় কীরকম, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তা আমি এই যে মাস্ক হাঁটানো এইটা দেখে যতটা পাগলের মতো উত্তাল হয়েছি, ওই মুহূর্তে না আমি এইসব জিনিস ভেবে দেখিনি, কিন্তু পরে কিন্তু আমি এগুলো ভাবছি যে সত্যি তো যদি এরকম হয় তাহলে এই মানুষটিকে লোকে এখন কীভাবে অ্যাকসেপ্ট করবে। তার ওই সে যদি ম্যাডম্যানের মতো মানে বলা যায় থ্যানোসের মতো যদি পাগলামি করে, সেটা কি লোকে এনজয় করবে, নাকি তার প্রতি একটা সেই ব্যাপারটা হলো না, বা আয়রনম্যান হয়ে আসলেই হয়তো ভালো ছিল, এই কথাগুলো যদি উঠে আসে, ওইগুলো কিন্তু পরীক্ষামূলক সময় হবে। দেখা যাক সিনেমাটা কীরকম হয়। তবে এইটুকু আমি বলতে পারি, দেখে ডেফিনেটলি ভালো লেগেছে, কিন্তু তার যে ক্যারেক্টার চুজ যেটা করেছে সেটা আমাকে কিন্তু চিন্তায় ফেলে দিয়েছে। এবার তো বাকিটা সময়ের ব্যাপার, পরের বছর আসুক তখন না দেখা যাবে। তবে এক্সাইটেড কিন্তু মানে ভালো লাগলো, চাই না হয়তো এখন হয়তো ইমোশনের চোখের জল আসবে না, ওই মুহূর্তে না তখন একটা হিট করেছিল শরীরে। তো যাই হোক এই ছিল প্রথম বিষয়টা যেটা আমি বললাম, আরডিজের এমসিইউতে রিটার্ন করাটা। এবং তাছাড়াও অন্যান্য যে সিনেমাগুলো অ্যানাউন্স হয়েছে সেগুলোর তো নাম তো আমি বললাম এখানে। এবার যে বিষয়টা কথা বলবো সেটা হলো মহারাজাকে কেন্দ্র করে। আপনারা সবাই জানেন বিজয় সেতুপতি এবং অনুরাগ কাশ্যপের সিনেমা মহারাজা তামিলে ব্লকবাস্টার হয়েছে, হিন্দিতেও এটা এসেছে। অডিয়েন্স হয়তো হলে গিয়ে সেরমভাবে যে লোকে ভিড় করে দেখেছে সেটা না, যার উদাহরণ আমি নিজেই ছিলাম, আমি গিয়েই দেখেছিলাম যে কীরকম লোক রয়েছে। বাট ওটিটিতে আসার পর এই সিনেমাটা নিয়ে যেরকমভাবে লোকের মধ্যে চর্চা আছে, হিন্দি সার্কেলে বিশেষ করে যেরকমভাবে চর্চা আছে, সেটা কিন্তু আলোচ্য বিষয় এবং এটাকে কিন্তু ডিনাই করলে চলবে না। সেই সিনেমাটা হিন্দিতে রিমেক করছে হলো আমির খান। এটাই হলো সবথেকে বড় আশ্চর্য বিষয় এবং সবার ভয়ের কারণ আমির খানের লাস্ট রিমেক সিনেমা মানে যেটা লাল সিং চাড্ডা, সেটা কিন্তু লোকে রীতিমতো রিজেক্ট করেছে। তার পেছনে অনেক কারণ আছে, সেগুলো পরের কথা। এই সিনেমাটা রিমেক করার ডিসিশনটা হয়তো তার জন্য ভালো না, ডেফিনেটলি ভালো না, এবং আমির খানের থেকে লোকে এই জিনিসগুলো এক্সপেক্ট করবেও না। যদিও এমন না যে আমির খান আগে কখনো রিমেক সিনেমা করেনি, অনেক সিনেমা আছে তার লিস্টের মধ্যে, কিন্তু তার চয়েস মানে স্ক্রিপ্টের চয়েস সবসময় ডিফারেন্ট হতো, এর জন্য তাকে মিস্টার পারফেকশনিস্ট বলা হতো। তা সে এমন একটা জিনিস কিছু নিয়ে আসতো যেটা হয়তো অন্যান্য এই লিস্টার বা সুপারস্টাররা হয়তো সেইগুলো এক্সপেরিমেন্ট করেনি, সেগুলো আমির খান আগে এক্সপেরিমেন্ট করতো। কিন্তু আমির খানের ফ্যান বেস বলে যদি কিছু আছে, সেই ফ্যান বেসটা কিন্তু আমির খানের নেই, যেটা বাকি দুই খানের রয়েছে। তারা ওই ফেস ভ্যালু, তার ওই স্টারডমটাকে কিন্তু ক্যারি করতে পারে এবং সেটাকে নিয়ে কিন্তু আর্টিস্ট মানে ডিরেক্টর প্রডিউসাররা সেটাকে রীতিমতো বেচে খায়। আমির খান যদি এই সিনেমাটার প্রডিউসার, যেহেতু আমির খান যে নিজেকে যে বেচবে, সেই যে ভ্যালুটা বা বলা যায় সেই যে অডিয়েন্স মানে টেনে নিয়ে আসা, সেই ভ্যালুটা কিন্তু আমির খানের মধ্যে নেই। আমির খানের অডিয়েন্স কিন্তু নিউট্রাল অডিয়েন্স, আমির খানের কোনো ফ্যান বেস নেই। আমির খানের ফ্যানের মধ্যে সবার ফ্যানরা রয়েছে, কারণ আমির খানকে সিনেমার চয়েসের জন্য আমির খানকে সবাই পছন্দ করে। এবার আমির খান যদি এই সিনেমাটা রিমেক করে, তখন গেলে একটা লোকের মধ্যে একটা মানে নাক ছিটকানো ব্যাপার চলে আসবে।
সিনেমাটা করলে দুটো জিনিসই হতে পারে। এক হলো সিনেমাটা বাজেট রিকভারি করে নেবে, তার একটা প্রধান কারণ হলো মহারাজা সিনেমাটা মাত্র 20 কোটি টাকায় বানানো। আমি ওটা মেনে নিলাম যদি হিন্দিতে সেটা রিমেক করে তার মধ্যে বলেছে কিছু চেঞ্জেস করবে গল্পের মধ্যে, ঠিক আছে সেগুলো করুক, কিন্তু ক্লাইম্যাক্সটা তো লোকের মানে ওইটা তো সবার এখন ফেসবুকের ওয়ালে রয়ে গেছে ওটা কি হয়েছিল। তো যারা জানে তারা তো বুঝেই গেছে ওই জিনিসটা যদি চেঞ্জ না করে বা ওখানে যদি অন্য কোনো কিছু এক্সপেরিমেন্ট করে সেটা দেখার মতো বিষয় হবে। মাঝখানে যদি কিছু চেঞ্জ করে সেটা কিন্তু অডিয়েন্স কত হিট করবে না। কিন্তু আমি এখানে যদি এই সিনেমাটা যদি আমি 20 কোটি টাকা ছেড়েও দিলাম, 40 কোটি টাকার মধ্যেও যদি বানায়, যদি সে নিজে সেই অভিনয়টা করে যেটা বিজয় সেতুপতির রোলটা তার করার কথা এখানে, তাহলে কিন্তু পয়সা আরামসে উঠে আসবে। এটা কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে না, লোকে যতই নিন্দা করুক এই সিনেমাটা কিন্তু পয়সা উঠে আসবে। যদি 40-50 কোটি টাকার মধ্যে এই সিনেমাটা বানানো হয় এটা উঠে আসবে, এটা কোনো এখানে কোনো মানে ডাউট নেই। তার থেকে বেশি হলে একটা দেখার মতো বিষয় হবে, চাপ থাকবে। কিন্তু সত্যি কথা বলতে এই সিনেমাটাই যখন ওটিটিতে আসবে আমির খানের রিমেক সিনেমাটা, লোকে কিন্তু দেখবে। এখনও প্রচুর অডিয়েন্স আছে যারা সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখায় না, দেখলে নাক ছিটকায়। এটার উদাহরণ কিন্তু প্রচুর আছে। আপনারা যাদের মানার কথা মানবেন, না মানতে পারলে না মানতে পারবেন, কিন্তু এটা কিন্তু বাস্তব। যত বড়ই সিনেমা হোক, যত হিট সিনেমা হোক, ব্লকবাস্টার, রেকর্ড ব্রেকিং, ইন্ডাস্ট্রি হিটস হয়ে যাক, সাউথ ইন্ডিয়ান সিনেমা তারা দেখে না, এরকম অডিয়েন্স কিন্তু অনেক আছে। তারা কিন্তু এই সিনেমাটাকে দেখবে, যদি হলে নাও দেখে তবু কিন্তু ওটিটিতে দেখবে। তো এই সিনেমাটা ওটিটির থেকেও একটা পয়সা কিন্তু ইনকাম করে নেবে। কিন্তু লোকের প্রধান প্রশ্ন হলো আমির খান কেন এটাকে রিমেক করবে? আমির খানের থেকে তো এগুলো এক্সপেকটেশন না। আমির খান এখন চেষ্টা করছে তার এমন এমন কিছু সিনেমা দিয়ে সে নিজেকে যাতে বক্স অফিসে ফিরিয়ে আনতে পারে, বা সে যদি সেই জিনিসগুলোকে প্রডিউস করে। তার লাস্ট প্রডিউস করা লাপাতা লেডিসই দেখে নিন না, হয়তো সেরকমভাবে হিট হয়নি, কিন্তু মানে ক্রিটিক্স বা বলা যায় অডিয়েন্সের রেসপন্স কিন্তু ভালো। এই জিনিসগুলো ও এখন চেষ্টা করছে যাতে লোকের তার প্রতি একটা বিশ্বাসটা যাতে আবার ফিরে আসে, এবং তার যে আলাদা যে নিউট্রাল অডিয়েন্সের যে ভরসাটা ছিল সেটা যেন সে ক্যাশ ইন করতে পারে। সে সেই জিনিসটাকেই নেওয়ার চেষ্টা করছে। মহারাজা সিনেমার যে ইমোশনাল কোট যে জায়গাটা রয়েছে ওটা ডাইরেক্ট হিট করে শরীরের মধ্যে। ওই জিনিসটা যারা এখনও অবধি দেখেনি, বা হয়তো এখনও মহারাজা সিনেমা এত বড় হিট হওয়া সত্ত্বেও যারা সাউথ ইন্ডিয়ান সিনেমা বলে তারা সিনেমাটা দেখবে না, তাদের জন্য কিন্তু আমির খান এই পদক্ষেপটা নিয়েছে, যেটাকে আমি সাধুবাদ বলতেও পারি, নাও বলতে পারি। আমার কাছে ফিলিংসটা কিন্তু মিক্স রয়েছে, কারণ আমি জানি এই সিনেমাটা সিনেমা হলে আসলে যদি লো বাজেটেরই সিনেমা হয় তাহলে সিনেমাটা ব্যবসা সফল হয়ে যাবে। আর যদি বেশি বাজেটে হয়ে যায়, 70-80-90 কোটি টাকা হয়ে যায়, তাহলে কিন্তু এটা সফল হওয়ার চান্স খুবই কম, কারণ লোকে কিন্তু প্রথমেই এটা নেগেটিভভাবেই ধরে রেখেছে। তবুও যারা যাবে আমি সেই হিসাবে ভরসা রেখে আমি বললাম যে না, ওই ইনকামটা অ্যাটলিস্ট করে নিতে পারবে, বাট ওটিটির থেকে কিন্তু পয়সা সে কামিয়ে নেবে। কিন্তু যেহেতু এটাকে রিমেক করা হচ্ছে, আমির খান করছে, এটা একটু কিন্তু সত্যি ভাবার বিষয়। আমির খান সেই চ্যাম্পিয়ন যে সিনেমাটা আছে স্প্যানিশ, সেটা রিমেক হোক, কারণ রিমেকগুলোকে নিয়ে কেন করছে আমি জানি না। আমার মনে হয় আমির খানের এখন একটা অ্যাটলিস্ট ডিরেকশানে ফেরা উচিত। তার যে তারে জামিন পর মানে তারে জামিন পর সেই সিনেমাগুলো আমার মনে হয় বেশি আমির খানকে হয়তো ভাবাবে। একটা ব্রেক নিয়ে যদি সেই জিনিস করতে পারে তাহলে হয়তো ভালো হয়। আমার মনে হয় ডিরেকশনটা তার একটা ফিরে এসে তারপর সে অ্যাক্টর হিসেবে কামব্যাক করুক। এরকম রিমেক দিয়ে আমার মনে হয় না তার কামব্যাকটা হবে অ্যাটলিস্ট, মানে সেই বক্স অফিস হিট বা বলা যায় রেকর্ড ব্রেকিং, সেটা আমার মনে হয় না এই সমস্ত রিমেক দিয়ে হবে। তার অরিজিনালিটি যদি না থাকে তাহলে কিন্তু মুশকিল আছে অ্যাটলিস্ট এই সময়ের জন্য। তো এই ছিল দুটো ভিডিও, আমার যা মতামত আমি আপনাদের জানালাম। আপনারা যারা দেখেছেন কারা কোনটা দেখে এক্সাইটেড হয়েছেন, কোনটা দেখে হতাশ হয়েছেন, এবং কোনটা আপনার ভাবনা চিন্তার বাইরে ছিল, এবং কোনটা আপনি দেখে মানে খারাপ লেগেছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।